সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। শুরুতেই জেনে নেব পত্রিকার প্রধান শিরোনামগুলো। দর্শক, প্রথমে আমরা দেখে নেব প্রথম আলো শিরোনাম করেছে লম্বা ছুটিতেও ভোগান্তির শঙ্কা, কারো এজেন্ডা যেন সরকারের কাজের অংশ না হয়। সাংবাদিকতার সুরক্ষায় আইন করার সুপারিশ, ভূ রাজনীতি আওয়ামী লীগকে প্রত্যাবাসন করতে চায়। দৈনিক ইত্তেফাক, এপ্রিল থেকে ডেঙ্গুর প্রকোপের আশঙ্কা, নেই প্রস্তুতি, সরকারি ব্যবস্থাপনায় সাধারণ মানুষকেও সম্পৃক্ত করতে হবে। গণমাধ্যম কমিশন ও ওয়ান হাউস ওয়ান মিডিয়ার সুপারিশ, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল। সমকাল করেছে পুলিশের জনসম্পৃক্ত কর্মকাণ্ডে ভাটা, সংস্কার প্রস্তাবে অনির্বাচিতদের ক্ষমতায়নের চেষ্টা। এনসিপির প্রস্তাব, ভোটারের বয়স 16, প্রার্থীর 23। বাংলাদেশ প্রতিদিন করেছে রাষ্ট্র সংস্কার করবে সংসদ, রাজনীতিতে উদ্বেগ উৎকণ্ঠা, আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে বিক্ষোভ। যুগান্তর, ঐক্যের উদ্যোগ নিতে হবে ডক্টর ইউনূসকে, ফ্যাসিবাদ বিরোধী প্ল্যাটফর্ম। শৃঙ্খলা ফেরেনি পুলিশে, কাটছে না অস্বস্তি, স্বাভাবিক কার্যক্রম ব্যাহত। বণিক বার্তা, 2 বছর দ্বিগুণ হয়েছে এসির চাহিদা। শেষ করব দ্য ডেইলি স্টার দিয়ে। স্পেশাল ল প্রপোজ টু শিল্ড জার্নাস, বিএনপি স্নেপস প্লয় টু ডিলে দ্য পোলস। শিরোনামগুলো আমরা দেখে নিলাম। আজকের যে শুরুতেই যেটি নিয়ে আমরা আলোচনা করব, বাংলাদেশ প্রতিদিন একটি শিরোনাম করেছে, দেখতে পাচ্ছি যে রাজনীতিতে উদ্বেগ উৎকণ্ঠা, আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে বিক্ষোভ। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? রাজনীতির যে ঘটনা প্রবাহ গত 2 থেকে 3 দিনে, তাতে করে এখন এই যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, এটা মূলত 5 আগস্ট পরবর্তী সময় থেকেই এক ধরনের আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা এই গণ আন্দোলনের নেতৃত্বে ছিল, তারা শুরু থেকেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি করে আসছে। এবং সেটা তো যৌক্তিক, কারণ তারা গণ অভ্যুত্থানের মাধ্যমে যেভাবে একটি দল পরাজিত হয়েছে, সেই দলের শীর্ষ নেতৃত্বের বেশিরভাগই দেশের বাইরে চলে যেতে হয়েছে। তারপর থেকে তারা বলছে যে এইরকম গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা এরকম পালিয়ে যায় বা যারা গণ অভ্যুত্থানের মাধ্যমে যাদেরকে বিতাড়িত হতে হয়, তারা আসলে রাজনীতি করার জন্য আসলে বাংলাদেশে আর কোনো অধিকার থাকে না। এটা তাদের কথা শুরু থেকেই বলে আসছে। তবে এই গত 2 দিন ধরে আবার সেটা রাজনৈতিক অঙ্গনে আর বেশি আলোচিত, এবং তারা সেটার জন্য আবার রাস্তায় নেমেছে। বিশেষ করে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের যে প্ল্যাটফর্ম, সেখান থেকে যে রাজনৈতিক দল আসলো এনসিপি, তারা গতকালকে বিক্ষোভ সমাবেশ করেছে। সেখান থেকে তাদের বক্তব্য আরও স্পষ্ট যে তাদের কোনো নেতা এমনটা বলছিল যে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত তারা আওয়ামী লীগ নিষিদ্ধ না করে মাঠ ছাড়বে না। এই ধরনের বক্তব্যগুলো আসছে। অর্থাৎ এনসিপি প্রেশার বিল্ডার হিসাবে তারা মাঠে নেমেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এবং একই দাবিতে প্রায় ঢাকার বাইরেও বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি সমাবেশ, যদি সমাবেশগুলো সবই এনসিপি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্বে ছিলেন তাদের মাধ্যমে এসেছে। অন্যদিকে একই বিষয়ে আবার কোনো রাজনৈতিক দল ভিন্ন অবস্থানেও আছে। ইস্যুটা এমন যে এটা এখন রাজনৈতিক নিষিদ্ধের দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা এনসিপি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা ছিল তাদের মাঝ থেকেই বেশি আসছে। সেখানে বিএনপি, যারা বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে, তারা আবার একটু ভিন্ন পথ। তারা বলছে না যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করবে না, করা যাবে না, এরকম বলছে না। তবে বিষয়টা অনেকটা লিবারেল। তারা যে মুক্ত গণতন্ত্র চর্চার যে ধারা, সেটা তারা এখনও দেখাচ্ছে। সেখানে বক্তব্যটা এমন, যদি জনগণ যদি মনে করে যে না, হ্যাঁ, এই রাজনীতিটা নিষিদ্ধ করার দরকার আছে, জনগণ যদি তাদেরকে ছুড়ে ফেলে, তাহলে তারা রাজনীতি নিষিদ্ধ হবে। যদি জনগণ চায় তারা রাজনীতি করবে, নির্বাচন করবে, এরকম অবস্থান বিএনপিতে। একটা বিষয়, জনগণের উপরে যদি ছাড়তেই হয়, তাহলে দেখা যেতে পারে যে আওয়ামী লীগের জনসমর্থন এখন কোন পর্যায়ে আছে। ধরে নেওয়া যেতে পারে অভ্যুত্থান পরবর্তী সময় তো আওয়ামী লীগের জনসমর্থন শূন্য করেই থাকার কথা। সারা দেশ থেকে যেভাবে 5 আগস্ট তাদের বিরুদ্ধে নেমে এসেছে মানুষ, তাদের করে তো তাদের জনসমর্থন শূন্য করেই থাকার কথা। সেক্ষেত্রে এনসিপি এই যে দাবিটা তুলছে যে তাদের নিষিদ্ধই করতে হবে, টেস্ট কেস হিসেবে তারা দেখতেও পারে তাদের জনসমর্থনটা কেমন আছে।
হতে পারে বিএনপি কিংবা তারা যদি মনে করে না যে অভ্যুত্থানে যেভাবে তারা এই গণহত্যার সঙ্গে সম্পৃক্ত আওয়ামী লীগ, তাতে করে আওয়ামী লীগের কী পরিণতি হবে সেটা জনগণ অথবা রাজনীতিবিদ তারা মিলেই এখন এটা সমাধান করা উচিত। এটাই আমার কাছে মনে হয়। এই উত্তাল বাংলাদেশের চেয়ে একটা আলোচনা করে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে, জনগণের সঙ্গে এক ধরনের মতামত নেওয়ার কোনো পথ বের করা হোক, সেটা হোক না কেন, যে কোনো এক ওয়েতে হোক, জনগণ কি মতামত চায়, কি দিতে চায়, সেটা জানা উচিত আসলে। জি, প্রথম আলো আমরা দেখতে পাচ্ছি একটি শিরোনাম পড়েছে যে সাংবাদিকতার সুরক্ষা আইন করার সুপারিশ। গতকাল কিন্তু প্রধান উপদেষ্টার কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। সে ব্যাপারে আপনি কি বলবেন, আপনার মতামত বলেন। সাংবাদিকদের সুরক্ষা আইন, হ্যাঁ, সাংবাদিকদের সুরক্ষা আইন এর পাশাপাশি আরও কিছু সুপারিশ এসেছে, যেটা আসলে আমরা যারা গণমাধ্যমে কাজ করি তাদের জন্য এক ধরনের ভালো কিছু দিক আছে। যেমন সেটার মধ্যে বলা হচ্ছে যারা যে সাংবাদিকের বেতন কাঠামো বলে দেওয়া হয়েছে সেখানে, সেটা যে সবচেয়ে বড় আমাদের জন্য গণমাধ্যমিক কর্মরতদের জন্য সবচেয়ে বড় আলোচনার বিষয় হতে পারে। তাদের বেতন কাঠামো ঠিক করে দেওয়া হচ্ছে, নবম গ্রেড, ন্যূনতম নবম গ্রেড ঠিক করে দেওয়া হচ্ছে, এবং তাদের শিক্ষাগত যোগ্যতা আমরা দেখেছি, হ্যাঁ, স্নাতক হতে হবে। দেখেছি যে আমরা এমনও অনেক গণমাধ্যম যদি এমন হয় যে সেখানে ধরুন শিক্ষার, গণমাধ্যম হয় একটি জাতির আয়না, সেই সাংবাদিক হয়, সাংবাদিকের কথাই আসলে একটা জাতিকে উদ্বেলিত করে, জাতির সমস্ত আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে একজন সাংবাদিক, কিংবা একটা মতান্তর একটা গণমাধ্যম হয়ে ওঠে। সেই সাংবাদিকের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্ধারণ করে দেয়া, এটা অবশ্যই একটি সাধুবাদ এবং সঙ্গে বেতন কাঠামো এবং আরও অনেক কিছু বিষয় আছে। এক মিডিয়া এক হাউস, এক ব্যক্তির একটি মিডিয়া বেশি থাকতে পারবে না। এই সবগুলো সুপারিশ যদি বাস্তবায়ন হয় সেটা অবশ্যই গণমাধ্যমের জন্য একটি আশার দিক হতে পারে। গণমাধ্যমগুলো তাদের যে নীতি কাঠামো থাকবে সেই নীতি কাঠামোর ভিতরে চললে মালিকপক্ষ তাদের সেই নীতি কাঠামোর ভিতরে আসবে, সাংবাদিকরা তাদের প্রাপ্যতা ন্যায্যতা সব কিছু এবং মালিকপক্ষ তাদের সব প্রাপ্যতা ন্যায্যতা যদি ফিরে পায়, অবশ্যই গণমাধ্যম ভালো একটি জায়গায় পৌঁছতে পারবে। জি, নাসিরউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য।